আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আসছিলাম একটু পাহাড়ে, একটু প্রয়োজনে আসছি আমি। আমার সাথে আরেকজন আসছে, উনি আসছে এই পাহাড়ের পরে আরেকটা পাহাড় আছে ওইটাতে। আমি উপরে গিয়ে আপনাকে ছোট্ট একটা শর্ট দেখাই দিব, তাহলে বুঝবেন যে আমি পাহাড়ের কোন জায়গায় আছি। আপনার মনে হইতে পারে যে আমি মিথ্যা কথা বলছি, আমি পাহাড়ে না, হয়তো ছোটোখাটো একটা জঙ্গল আছে। তো এখানে আসার পর আমার প্রচণ্ড পরিমাণ পানির পিপাসা পাইছে, যেটা বলার বাইরে। আর আমি এত দূর আছি যে পানির উৎস অনেক অনেক দূরে। মানে আমি যদি কোনো জায়গায় পানি খেতে যাই, সেটা আসলে এখান থেকে বাড়িঘর অনেকটা দূরে বলা যায়। এটা কি আমি সঠিক জানি না, গোটা জীবনে প্রথম দেখলাম। তো ওইটা অনেক অনেক দূরে, সেই এত দূরে যাওয়াও সম্ভব না, পানি খাওয়াও সম্ভব না। যাইতে যাইতে হয়তো আমার পাহাড় নামতে নামতে আমার অবস্থা আরও খারাপ হয়ে যায়। পাহাড়ের বুকে এত সুন্দর পানি, পরিষ্কার পানি, যেটা পাহাড়ের পাথরের ভিতর থেকে বলা যায়। এগুলো কিন্তু পাথর, মাটি না। তো এই পাথরের ভিতরে সুন্দর একটা উৎস দেখলাম পানির। মানে আমার এই পানির উৎসটা দেখে মনে হইল যে প্রকৃতি কখনো তার ভিতরে বসবাস করা প্রাণীগুলোকে নিষ্ঠুরভাবে মেরে ফেলে না। তার একটা দেখতে পাচ্ছি, উদাহরণ দেখতে পাচ্ছি আমি। কারণ এখানে পানিটা আরও পরিষ্কার ছিল, আমি এখানে হাত দিচ্ছি, এখানে একটা বোতল বুড়াইছি, তার জন্য আসলে পানিটা একটু নোংরা মনে হচ্ছে। তবে আরও বেশি পরিষ্কার ছিল এদিক দিয়ে যদি আমি দেখাই। অনেক ভালো পরিষ্কার পানি এটা। আমি কিন্তু অনেকটা খাইছি পানি। তো আমার মনে হইলো, এখানে আসার পর মনে হইলো প্রকৃতি কখনোই নিষ্ঠুরভাবে তার ভিতরে বেঁচে থাকা প্রাণীগুলোকে মেরে ফেলে না। প্রকৃতি তাদেরকে বেঁচে থাকার জন্য প্রকৃতি নিজেই তাদেরকে ব্যবস্থা করে দেয় কীভাবে বেঁচে থাকতে হবে তাদের। প্রকৃতি নিজেই খাবার ব্যবস্থা করে দেয়। এটার একটা বাস্তব উদাহরণ দেখলাম আজকে আমি। তো উপরে গিয়ে আপনাদেরকে ছোট্ট একটা শর্ট দেখাই, নাহলে আপনাদের বিশ্বাস না হইতে পারে। তো চলুন দেখা যাক। এই যে এখান থেকে আমি পানিটা নিয়ে আসলাম আর কি। উপর থেকেই বললাম না আপনাদেরকে একটা শর্ট দেখাবো। আমি প্রচণ্ড পরিমাণ হাঁপাই গেছি এখানে আস্তে আস্তে। আমি আসলে কি বলবো খুঁজে পাচ্ছি না। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর বাতাস, এগুলো দেখে অন্যরকম ভালো লাগা কাজ করতেছে, যেটা বলার বাইরে। আমি কিছু বলতে চাই না, আপনারা শুধু দেখেন। ওই দিকে আরও সুন্দর। আমি এখন ওই নিচে যাব, ওই নিচটাতে যাব। তো নিচে যাওয়ারও ছোট্ট একটা শট দেখাচ্ছি আপনাদেরকে। এটার ওই দিকে আরও সুন্দর জায়গা। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পেপার মিল হচ্ছে এটা। এখান থেকে সবুজ একটা ঘর দেখা যাচ্ছে। এটার এরিয়াটা বিশাল বড়, পেপার মিলের জায়গাটা বিশাল বড়। এটা সম্ভবত 1952 সালের দিকে তৈরি হয় এই পেপার মিলটা। তখন পাকিস্তান সরকার এখানে একটা পেপার মিল তৈরি করে, যেটা এখনও এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড়। এটা 1952 সালে তৈরি করার পরবর্তীতে এটা 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ সরকারের কাছে চলে আসে। বাংলাদেশ সরকার প্রায় এটা পরিচালনা করে 10 থেকে 12 বছর পর্যন্ত। 10 বছর পর্যন্ত পরিচালনা করার পরবর্তীতে এটা থেকে মানে অনেক টাকা লস গুনতে হতো বাংলাদেশ সরকারকে। তারপর বাংলাদেশ সরকার এটা অন্য আরেকজনের কাছে, একটা কোম্পানির কাছে সেল করে দেয়। জাস্ট আমার কোম্পানির নামটা মনে নেই। ওই কোম্পানির কাছে সেল করে দেওয়ার পরবর্তীতে ওই কোম্পানিও লস পোষায় উঠতে পারতেছিল না। পরবর্তীতে এটা আবার সরকারের আন্ডারে চলে, পেপার মিলটা সরকারের আন্ডারে চলে আসার পরবর্তীতে সরকার এখন আবার এটাকে ছোট আকারে পরিচালনা করছে। তবে এটা থেকে বাংলাদেশের অনেক বড় একটা অর্থ উপার্জন করা সম্ভব বাংলাদেশ সরকারের। তো এটার জন্য মনে হয় সম্ভবত আমি যতটুকু জানি, এটা সম্ভবত একটা 28,000 কোটি টাকা অনুদান চাইছে সরকারের কাছে। এখানে কর্তৃপক্ষ যিনি পরিচালনা করতেছেন, যদি ওনাকে 28,000 কোটি টাকা বাংলাদেশ সরকার দেয়, তাহলে এটা আবার সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব। আমি আবারও বলতেছি, এটা কিন্তু এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় পেপার কল। মানে এখানে পেপার তৈরি হয়, কাঁচামাল দিয়ে এখানে পেপার তৈরি হয়। পেপার বলতে আমরা কাগজ, খাতা কলমে লেখালেখি করি যে, এগুলা। তো আমি বলতে বলতে অনেকটাই চলে আসলাম এদিকে চলে আসলাম। এটা একটা চাকমাদের এরিয়া আর কি। অনেকগুলো চাকমা এখানে বসবাস করে।
এই যে এদিকে কিছু চাকমা বাড়ি আছে। ওয়াও, ক্যামেরাতে মনে হচ্ছে না আসলে কতটা বড় পাহাড়, এটা আমি ক্যামেরাতে বুঝাতে পারছি না, এটা আমার বোঝানোও সম্ভব না। আমি আশা করি এই পেপার মিলটা অবশ্যই, যেহেতু বাংলাদেশে এখন একজন সরকার আসছে, তিনি অবশ্যই এটা সম্বন্ধে জানেন, অবগত আছেন, তিনি অবশ্যই এটা যেন সুন্দরভাবে পরিচালনা করে হিউজ একটা অ্যামাউন্ট এখান থেকে আর্নিং করা যায়, বাংলাদেশ সরকার পারে সেই চেষ্টা করবেন উনি। এটা কিভাবে আবার নতুনভাবে পরিচালনা করা যায়, এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদগুলোর ভিতরে একটি বলা যেতে পারে। এটা কিন্তু বাংলাদেশের, আপনি পদ্মা সেতুর সাথে তার সাথে কখনোই করতে পারবেন না, এই মিলাইতে পারবেন না, কারণ পদ্মা সেতুর থেকেও কয়েক গুণ বেশি সম্পদ আমি মনে করছি অলরেডি এটা এখন পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। পদ্মা সেতুর থেকে মনে করেন কয়েকশো পদ্মা সেতু বানানো যাবে এইখানে যেটুকু পরিমাণ সম্পদ আছে এখন পরিত্যক্ত হিসেবে। তো সেই ক্ষেত্রে এটা যদি আরও সুন্দরভাবে বাংলাদেশ ব্যবহার করতে পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশ আমি মনে করি অর্থনৈতিক দিক দিয়ে আরও অনেকটা আগাই যাবে। এটার ভিতরে যে ড্রেনগুলো আছে, এই ড্রেনগুলো দিয়ে, পেপার মিলটার ভিতরে যে ড্রেনগুলো আছে ওইগুলো দিয়ে ট্রাক চলার মতো ব্যবস্থা, মানে এতটা বড় বড় ড্রেন আর কি। তো আমরা এখন নিচে যাব, নিচে আমাদের একজন আছেন, মূলত আমরা যার জন্য করতেছিলাম, এই পানিটা নিয়ে আসলাম, আমিও গেলাম পানি পান করে আসলাম। ওই যে উনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি জুতাগুলো নিয়ে যাবো না, এখানে রেখে যাবো জুতাগুলো, এখান থেকে একবার পরে গেলে কী অবস্থা হবে জানি না আমি সঠিক। ওর কিন্তু অনেক পানির পিপাসা পেয়েছে। আমি আপনাদের সাথে গল্প করতে করতে আসলে অনেকটা সময় নষ্ট করে ফেললাম। ঠিক আছে, গুড বাই, আজকের মতো বিদায় জানিয়ে আবার কোনো এক সময় কোনো এক মনোরম পরিবেশে আপনাদেরকে নিয়ে উপস্থিত হব।